শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। হতভাগা বাঁদর ছেলে, আর একদিন যদি অমলের গায়ে হাত দিবি তাহলে তোর হাত ভেঙে রেখে দেব, বলে রাখলাম আমি। আমি কিন্তু করিনি দাদা বাবু। চুপ, একদম চুপ। আমার বড় বড় কথা বলা হচ্ছে, বাঁদর ছেলে, একেবারে মুখ ভেঙে দেব তোর। সত্যি বলছি। এমন একটা চড় মারবো না। কি হয়েছেটা কি? হ্যাঁ, কি হয়েছেটা কি? ছেলেটাকে মারছো কেন তুমি? মারবো না? মারকুটে ছেলে একটা। অমলকে মেরে কি করেছে কি দেখো, এই যে দেখো। কি? নীল মেরেছে অমলকে? নীলমণি? না, আমি কিছুতেই বিশ্বাস করি না, হতেই পারে না। ও, তাহলে অমল মিথ্যে কথা বলছে নাকি? যদি এ কথা ও বলে থাকে তাহলে হ্যাঁ, কে মিথ্যে বলছে। নিজের ছেলের চেয়ে এই কুলাঙ্গারটাকে বেশি বিশ্বাস করো তুমি? আমার নীলমণি কুলাঙ্গার নয়, বরং ওর বাড়িতেই তুমি বসে আছো, কথাটা ভুলে যেও না। দিদি, দিদি আমাকে দাদা বাবু মারবে। এই তো আমি ভাই, এই তো আমি। শোনা ছেলে, মানিক আমার, কাঁদে না বাবা, কাঁদে না। আমি থাকতে তোকে কেউ কিচ্ছু করতে পারবে না ভাই। চুপ কর বাবা, চুপ কর। শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প দিদি। জয়গোপাল মানুষটা এমনিতে কারো সাথে পাঁচে থাকতো না। গ্রামের আরামপ্রিয় মানুষ যেমন হয় আর কি। একটা কাপড়ের কলে ছোটখাটো চাকরি করত জয়গোপাল। তাদের জায়গাটা ঠিক গ্রাম বলা চলে না, বরং মহকুমা শহরের কাছাকাছি একটা গঞ্জ এলাকা। নদীর ওপারেই শহর, আর তাই এপারেও জীবনযাত্রার মান একেবারে খারাপ ছিল না। কাপড়ের কলে সামান্য কাজ করলেও কালীপ্রসন্ন বাবুর মেয়ে শশীকলার সঙ্গে বিয়েতে তার কোনো সমস্যাই হয়নি, কারণ জয়গোপালের স্বভাব চরিত্রটা ছিল খুব ভালো। তার বাবা কৃষ্ণগোপালের সঙ্গে কালীপ্রসন্ন বাবুর আলাপটা ওই শহরে যাওয়ার পথে নৌকোতেই হয়েছিল। সেখানেই বিয়ের কথা টথা একরকম পাকা হয়ে যায়। কালীপ্রসন্ন বাবু ছিলেন বেশ সচ্ছল মানুষ। গ্রামে তাঁর জমি জায়গা খুব একটা কম নেই। তার বসত বাড়ির জমিটাই বেশ চোখে পড়ার মতো। তাছাড়া গ্রাম জুড়ে তাঁর যথেষ্ট খেতি জমিও রয়েছে। আবার শশীকলা তাঁর একমাত্র সন্তান, বাবার আদরের মেয়ে সে। কাজেই শশীকলার স্বামীকে আর বিশেষ কোনো কষ্টসৃষ্ট করতে হবে না। বিয়ের দিন থেকেই এমন একটা অঘোষিত আশ্বাস পেয়ে জয়গোপালের তো আর কোনো চিন্তাই রইল না। বিয়ের পর তার বিশেষ দায়িত্বও বাড়ল না, বরং শ্বশুরমশাইয়েরই দায়িত্ব হয়ে থেকে গেল জয়গোপালও। এভাবেই কয়েকটা বছর দিব্যি কেটে গেল। শশীকলা আর জয়গোপালের দুটি পরপর ছেলেও হলো। একজনের নাম রাখল অমল, আর একজনের নাম বিমল। অমল আর বিমলের জন্মের পরে তাদের তৃতীয় সন্তান সুমন যখন শশীকলার পেটে, তখনই অঘটনটা ঘটে গেল। ঘটনাটাকে আর অঘটন ছাড়া কী বা ভাববে জয়গোপাল? এই বয়সে যে তার শ্বশুর বাড়িতে এমন একটা কাণ্ড ঘটে যাবে, সেটা কি কেউ ভেবেছিল? ছি 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 ছি, পাড়ার লোকের কাছে মুখ দেখাবো কি করে কে জানে। আরে লোকে কি বলবে বলো তো? ভগবানের ওপর তো কারোর হাত নেই, কি আর করবে বলো? অদৃষ্ট, সবই অদৃষ্ট। অদৃষ্টই বটে, তাও আবার আমাদের কপালে। আর লোক পেল না। গুরুজনদের নিয়ে এমন কথা বলতে নেই। ছেলেপুলেরা কি শিখবে বলো তো? আরে তার আগে ছেলেপুলের বাপকে লোকের তদবির করা শিখতে হবে। কপাল আমার। তা কোথায় তদবির করবে তুমি? আরে সাহেবের পায়ে, আর কোথায়? সাহেবের পায়ে? আরে চাকরি বাকরি কিছু তো একটা জোটাতে হবে, নইলে তোমার বাপ মায়ের এই সুপুত্রটি কোনদিন আমাদের খ্যাটন বন্ধ করে দেবে তার ঠিক আছে? ঘটনাটা আসলে আচমকাই ঘটে গেল। এমনটাই যে ঘটতে পারে তার শশীকলা বা তার স্বামী জয়গোপাল কেউই বুঝেই উঠতে পারেনি। প্রায় প্রৌঢ় বয়সে কালীপ্রসন্ন বাবুর একটি ছেলে হল। গ্রামের লোকজনের চোখ তো একেবারে কপালে উঠলই, তবে
শশীকলার পরিবারের ঝঞ্ঝাটটাই সব থেকে বেশি। কারণ জয়গোপাল যে শ্বশুরের সম্পদের দিকে তাকিয়েই এতদিন পায়ের ওপর পা তুলে আয়েশ করে বসেছিল, এবং সে খুব নিশ্চিত ছিল যে এমন করেই তার বাকি জীবনটাও কেটে যাবে। কিন্তু এই অঘটনটা ঘটার পরেই তার কাছে পরিষ্কার হয়ে গেল যে এমনভাবে তার জীবনটা আর কাটবে না। বংশের উত্তরাধিকারী এসে পড়ার সঙ্গে সঙ্গে শ্বশুরবাড়ি আর জয়গোপালের মধ্যে দূরত্বটা বেশ স্পষ্ট হয়েই উঠল। দূরত্ব মানে আক্ষরিক অর্থেই দূরে চলে গেল জয়গোপাল। সেই সুদূর আসামের একটা চা বাগানে চাকরি নিয়ে চলে গেল সে। যে মানুষ কখনো তার গ্রামের বাইরে একটা রাতও কাটায়নি, সেই লোকের অতটা দূরে চলে যাওয়া একরকম দ্বীপান্তরেরই তো সামিল। গ্রামের লোকে কম বোঝায়নি জয়গোপালকে, এমনকি শশীকলাও অনেক অনুরোধ করেছিল, কিন্তু জয়গোপাল মানল না। হ্যাঁ গো, শুনছো? হ্যাঁ বলো, শুনছি। বলছি, আসাম কি এখানে? সেই কোন মুলুকে? অত অত দূরে কি না গেলেই নয়? না, এ কিন্তু তোমার রাগের কথা। রাগ করে অত দূরে চলে যাচ্ছ তুমি। আচ্ছা, কার ওপর রাগ করছো বলো তো? কার আবার? নিজের কপালের ওপর। বলছি, কাছাকাছি কিছু জুটতো না গো? হ্যাঁ, শহরে গিয়ে খুঁজলেই তো। এই শোনো, এই টিকিটটা যত্ন করে রাখো তো, পরশু লাগবে। ফেলে দিও না যেন। না না, ফেলবো। আমার আবার ঘুম পাচ্ছে। জয়গোপালকে আর আটকানো গেল না। বিয়ের পর থেকে স্বামীকে ছেড়ে কোনোদিন থাকেও নি শশীকলা। বুকের ভেতরটা যে টনটন করছে না এমনটাও নয়, কিন্তু জয়গোপাল মানুষটার খুব একটা আসক্তি নেই, নিহাতি ছাপোষা হৃদয়। আর তাই বউ বাচ্চাদের শ্বশুরবাড়িতে রেখে যখন স্টেশনের পথ ধরল সে, তখন তার প্রাণ কেঁদেছিল কিনা বলা কঠিন। শশীকলা তার বাপের বাড়িতেই রইল বটে, কিন্তু মনটা তার একেবারেই ভালো নেই। নিজের দুঃখ, অভিমান আর ক্ষোভটা কথায় কথায় বেরিয়ে পড়ে। ছোট্ট শিশুকে নিশ্চিন্তে আরামে প্রৌঢ়া মায়ের দুধ খেতে দেখলেই কোনো না কোনো ছুতো করে ক্ষোভে গজগজ করতে করতে একেবারে ফেটে পড়ে শশী। দেখেছো কাণ্ড? সত্যি বলিহারি যাই, কি ধরনের কাজ এগুলো? হ্যাঁ, বলি, অমলের দুধটা তো ঠান্ডা হয়ে গেল রতনের মা। ছেলেটা এখনো এলো না, এখনই দুধ রেখে গেলে? না পারো তো বলে দিলেই হয়। সে কি দিদি, দুধ তো আগুনের মতো গরম, এই মাত্র জাল দিয়ে নামালুম। এত দেরি করে জাল দিতে হয়? হ্যাঁ, ছেলেটা বুঝি স্কুলে যাবে না? হ্যাঁ, তোমাদের কাউকে দেখতে হবে না, তোমাদের কাউকে দেখতে হবে না। এবার থেকে যা করার আমি করব, তোমাদের কাউকে কিচ্ছু দেখতে হবে না। আহা, নাতি বাবুর স্কুলের আরো 1 ঘন্টা দেরি আছে, তুমি এত হুটোপাটি করো না তো। চুপ করে বসো দেখি, আমার হয়েছে যত জ্বালা। শশীর মা সব দেখতে পান, সবই বোঝেন, সংকোচে আর কিছু বলতে পারেন না। দুধের শিশুটিকে দুধ খাওয়াতে খাওয়াতে শুধু দীর্ঘশ্বাস গোপন করেন তিনি। এই ছেলেটার তো কোনো দোষ নেই, তবু জন্ম থেকে কত অব্যক্ত দীর্ঘশ্বাস যে তাকে পোহাতে হচ্ছে, এই কথা ভেবেই শশীকলার মায়ের মন তার সদ্যজাতর জন্য মুচড়ে ওঠে। দুমদুম করে পা ফেলে ঘর থেকে চলে যায় এদিকে শশী, আর ছেলেটাকে আরও একটু কোলের কাছে টেনে নিয়ে জোড়হাত মাথায় ঠেকান শশীর মা। ঠাকুর, ঠাকুর, তুমি ছেলেটাকে ভালো রেখো, এসব রাগ ঝাঁজ যেন ওর শরীরে না লাগে। অন্তর্যামী ভগবান বোধ হয় কথা শুনলেন। রাগ ঝাঁঝের প্রকোপ থেকে দুধের ছেলেটাকে বাঁচিয়ে শশীর মা নিজেই এবার বিছানা নিলেন। ডাক্তার, বদ্যি, কবিরাজ কিচ্ছু বাদ গেল না। শহর থেকেও ডাক্তার আনা হলো, কিন্তু সকলের মুখেই এক কথা, বেশি বয়সে প্রসবের ধকল সামলাতে না পেরে তার শরীরটা একেবারে ভেঙে পড়েছে, আর কিচ্ছু করার নেই। সত্যি কিছু করার মতো আর রইল না। সময়ও দিলেন না শশীর মা।
দিন দিনেকের মাথায় ক্ষীণ কণ্ঠে মেয়েকে ডেকে মা বললেন, আমার হয়ে এসেছে রে। ছেলেটাকে তুই একটু দেখিস মা, ও তো তোর ভাই। চুপ করো মা, চুপ করো। এ কথা বলো না মা, এ কথা বলতে নেই। ডাক্তার বলেছে না মা, শোনো, ডাক্তার বলেছে কেউ কিচ্ছু করতে পারবে না। আমি বেশ বুঝতে পারছি। তোর ভাইটাকে ফেলে দিস না মা। ওকে ওকে আমি ওকে দেখবো মা, তুমি ভেবো না, তুমি ভেবো না মা। আর আমার কোনো দুঃখ নেই রে, কোনো দুঃখ নেই। সেই রাত্রিরেই শশীকলার মা মারা গেলেন। অকাতরে ঘুমোতে ঘুমোতে দুধের ছেলেটা আচমকাই কেঁদে উঠল। বোধহয় খিদে পেয়েছে তার। সুমন তখন সবে হয়েছে, তখনও উপচে পড়ছে শশীর মাতৃত্ব। সেই রাতেই মায়ের প্রাণহীন দেহটার পাশে বসে কচি ভাইটার মা হয়ে উঠল শশীকলা। মাতৃহীন ছেলেটা বড়ই আবদেরে, তার আবদার আর উৎপাতের শেষ নেই। দিদির মুখের ওপর নিজের ছোট্ট মুখটা রেখে আধো আধো হুঙ্কার দিয়ে দিদির সবটা যেন গিলে ফেলতে চায় সে। ভোর হওয়ার অনেক আগেই তার ঘুম ভেঙে যায়, আর তারপর গড়িয়ে গড়িয়ে দিদির কাছে সরে এসে ছোট্ট দুটো তালু দিয়ে দিদিকে একেবারে দখল করে ফেলে সে। তখন ঘুমোয় কার সাধ্য। ওলি বাবালে ওলি শোনো আমার দুত্তু ভাই, তবে রে আবার দুষ্টুমি, আবার দুষ্টুমি, আবার দুষ্টুমি। কালীপ্রসন্ন বাবু তাঁর সবেধন নীলমণি ছেলেটির নাম রাখলেন নীলমণি। এই নীলমণির বয়স যত বাড়তে লাগলো ততই তার জিজি মা শশীকলার ওপর অত্যাচারটাও বাড়তে লাগলো। দিদিকে ওই নামই ডাকে সে। মুখে মাটি পুড়ে তত্তর করে কাঁটা ঝোপের মধ্যে ছুটতে গিয়ে অথবা পুকুরের শান বাঁধানো ঘাটে আছাড় খেয়ে পড়ে শশীকে একেবারে অস্থির করে তোলে সে। আবার ওই পুকুর পাড়ে গেছিস তুই? দেখো ছেলের কাণ্ড দেখো। বাবারে বাবা, এক মুহূর্ত চোখের আড়াল হওয়ার জো নেই। চল ঘরে চল শিগগির। কি দোষ ছেলে রে বাবা, চল শিগগির, চল ঘরে চল। যেখানে যেতে মানা করবো সেখানেই যাবে। নিজের 3 ছেলের চেয়ে এই শিশু ভাইকে নিয়েই শশীর উৎকণ্ঠাও সব থেকে বেশি, কারণ সে যে মাতৃহারা। কাজেই নীলমণি আর শশীর মধ্যে স্নেহের সুতোটা এতটাই পোক্ত হয়ে উঠল যে বছর 2-1 মধ্যে কালীপ্রসন্নবাবু যখন কঠিন অসুখে পড়লেন, সেই সময়ও তিনি বেশ নিশ্চিন্তই রইলেন। তার উত্তরাধিকারীকে নিয়ে তাঁর আর কোনো চিন্তাই রইল না, কারণ তার মেয়ে শশীকলাই এখন সম্পূর্ণরূপে তার ভাইয়ের মা হয়ে উঠেছে। মৃত্যুর আগে শেষ চিঠিটি তাঁর জামাই জয়গোপালকে লিখলেন কালীপ্রসন্নবাবু। চিঠি পেয়ে 2 বছর পরে দেশে এসে শ্বশুরের বিছানার পাশে বসল জয়গোপাল। বাবা কেমন আছেন? দেখো বাবা, আমার তো সবই শেষ হইল। কটা কথা তোমায় বলতে চাই। বেশ তো, বলুন না। আমার ছেলেটা তো আর কেউ রইল না, তোমরাই ওকে দেখো। সে আপনি না বললেও। ছেলেটা ওর দিদির বর্ণনে ওঠা, এখনো তো খুব ছোট, তাই বিষয় আশয়ের দায়টা তুমি নাও বাবা। যা আছে সব ওর নামেই লেখাপত্র করা। বেশ বেশ, আপনি যখন বলছেন তখন। আর একটা কথা,
আমার মেয়ের নামেও কি ভাগ সম্পত্তি লেখা আছে। আচ্ছা আচ্ছা। এই নাও, এই যে আমার উইল। তুমি সব দেখো বাবা, কেমন? ঠিক আছে বাবা, তুমি সব দেখো। আপনি যখন বলছেন। শ্বশুরমশাইয়ের কথার অবাধ্য হয়নি জয়গোপাল। আসামের চাকরি ছেড়ে শ্বশুরমশাইয়ের বিষয় সম্পত্তির দেখাশোনা করার জন্য আবার দেশ গ্রামেই জাঁকিয়ে বসল সে। স্বামীকে দীর্ঘদিন দেখতে না পেয়ে শশীকলাও মনে মনে হাঁপিয়ে উঠেছিল। এই এতদিনের বিচ্ছেদ তার উপরে যেন বোঝার মতো চেপে বসেছিল। যদিও জয়গোপালের সঙ্গে কখনোই তার খুব একটা উচ্ছল প্রেম পর্ব ছিল না, তার উপর আবার বিয়ের এতদিন পরে সম্পর্কটা অনেকটা অভ্যেসের মতো হয়ে গিয়েছিল। তাই শশীকলার জীবনে কখনো বসন্ত আসেনি। তার স্বামীর স্বভাবটা নিতান্তই সাধারণ আর ঘরোয়া বলেই প্রেমের চেয়ে এ বিয়েতে সংসারের কর্তব্যটাই অনেক বেশি ছিল। মানে জয়গোপাল আসাম যাওয়ার আগে পর্যন্ত তাদের সংসারটা অত্যন্ত রোজগার ডাল ভাতের মতোই স্বাভাবিক ছিল, কিন্তু গণ্ডগোলটা বেঁধেছে তারপরে। আর সেই গোলযোগ সম্পর্কে জয়গোপাল নিজে কিছুই জানে না। হয়েছিল কি, একে তো স্বামীর দীর্ঘ অনুপস্থিতিটাই তার প্রতি টান আর ভালোবাসা বাড়িয়ে তোলার পক্ষে যথেষ্ট ছিল। তার উপর আবার শশীদের প্রতিবেশী তারা সুন্দরীর কথাগুলো শশীর একেবারে মরমে গিয়ে বেঁধেছে। তারা আর তার স্বামীর মধ্যে সম্পর্ক একেবারেই ভালো নয়। দিন রাত ঝগড়াঝাঁটি আর অশান্তি একেবারে লেগেই থাকে। সেদিন পুকুরে জল ভরতে এসে স্বামীর কীর্তিকলাপই শোনাচ্ছিল তারা। তুচ্ছ সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া চরমে উঠতে ছেলেদের সামনেই তাদের মাকে বেদম মার মেরেছে তারার স্বামী। পুকুর ঘাটে বসে স্বামীর নামে সাপসাপান্ত করতে করতে তারা সেদিন শশীকলাকে বলেছিল, আগুন আগুন, অমন স্বামীর মুখে আগুন। অমন স্বামী থাকার থেকে 7 জন্ম বেদবা হওয়া ভালো। ইস, ও কি কথা বলছো গো? স্বামী হলেন গিয়ে দেবতা, তার নামে ও কথা বলতে আছে? কেমন দেবতা দেখা যাবে? যেদিন তোমার ঘর আর বিশ্বের সব ভেঙে চৌচির হবে, সেদিন তার দেবতাগিরি একেবারে ঘুচে যাবে, এই বলে দিলু। অমন স্বামীর মুখে ঝাঁটা। দুমদুম করে পা ফেলে ঘাট থেকে চলে গিয়েছিল তারা। আর সেদিন রাতে খাটে শোয়ার পরে শ্বশুরবাড়িতে জয়গোপাল এলে বিছানার যে অংশটায় সে শুতো, সেই জায়গাটাতেই আনমনে হাত রেখেছিল শশী। মাথার বালিশটা থেকেও যেন জয়গোপালের গন্ধ ভেসে আসছিল। স্বামীর জন্য এই প্রথমবার তার মনটা একেবারে হু হু করে উঠেছিল। এতদিনের অদর্শন যে সত্যি তাকে কতটা একলা করে দিয়েছে, সে কথাটা সেদিন প্রথম বুঝতে পারল শশীকলা। রাতে আর তার ঘুম এলো না সেদিন। বিছানা থেকে নিঃশব্দে নেমে এসে অনেক দিনের পুরনো একটা ছোট টিনের বাক্স বের করে সেখান থেকে বহু কালের প্রাচীন একটা ছবি বের করল শশী। জয়গোপালেরই একটা মাত্র ছবি, সম্বল তার। সেই কোন কালে ছবিটা তোলা হয়েছিল, আর কয়েকটা হাতে লেখা চিঠি আছে। বাক্সখানা আজ যেন কুবেরের সম্পত্তির মতো দামি মনে হলো তার। একই চিঠি সে যে কতবার করে পড়ল, একটাই ছবি সে যে আজ কতবার করে দেখল, তার কোনো ঠিক নেই। স্বামীর কথা ভাবতে ভাবতে কোথায় যে আজ হারিয়ে গেল শশীকলা, সে নিজেই টের পেল না। নিজের মনে শুধু বলল, এবার একবার ফিরে আসুক না, আর কোথাও যেতে দেবো না, কোথাও না। দুটো ডাল ভাত খাই, সেও ভালো। তবু তো চোখের সামনে দেখতে পাবো, সেবা করতে পারবো। রাগ করেছো না? খুব রাগ করেছো আমার উপর? খুব রাগ করেছো না? তুমি একবার ফিরে এসো, দেখো এবার থেকে তোমার সব কথা শুনবো, সব কথা শুনবো। তোমার কোনো কথার অবাধ্য হব না। একটিবার ফিরে এসো না গো।
আমার জন্য যে কালীপ্রসন্নবাবুর চিঠি পেয়ে সত্যি সত্যিই যখন জয়গোপাল ফিরে এলো, তখন তাকে যেন নতুন করে বিয়ে করে ফেললো আবারও শশীকলা। মানে নতুন বিয়ের পরে স্বামীর প্রতি যে টান আর প্রেম উথলে ওঠে, শশীর মধ্যে সেটাই এবার দ্বিগুণ হয়ে বসল। তবে প্রেমের জায়গাটা অবশ্য ঠিক প্রেম নয়, যত্ন হয়ে দেখা দিল। এদিকে নিজের উপার্জন আর উন্নতির চেষ্টা করতে করতে 2 বছর একাই কাটিয়ে দিয়েছে জয়গোপাল। তাই 2 বছর আগে যে মানুষটা গিয়েছিল তাকে আর ঠিক করে খুঁজেই পেল না শশীকলা। জয়গোপালও তার স্ত্রীকে পেল বটে, কিন্তু যে শশীকলা তার অভ্যেসে ঢুকে পড়েছিল সেই মানুষটাকে আর ফিরে পেল না সে। এখন হয় সে জয়গোপালকে অতিরিক্ত যত্ন আত্তি করে, অথবা তার নতুন অতিথিকে নিয়ে বেজায় ব্যস্ত থাকে। আর এই দুটোরই একটাও জয়গোপালের সহ্য হয় না কিছুতেই। এই দেখো দেখো, আমাদের নীলু কেমন গান করতে শিখেছে। গাও তো শোনা, সেই সেই গানটা। তোমার দাদাবাবুকে সেই গানটা একবার শোনাও তো। করো করো করো। ওমা, কি হলো? শোনাও না। সেই যে আ করছিলে সেটা একবারটি শোনাও, একবারটি শোনাও। শোনাবো না আমি। কেন? শোনাও না। গাবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও সব থাক এখন। আমার চানের জলটা কি দিতে পারবে? আমাকে বেরোতে হবে এবার। ও মা, সে কি গো, এক্ষুনি বেরোবে নাকি? ভাত হয়ে এসেছে, খেয়ে যাও। না, তার হবে না। তোমার 2 হাতই তো এখন জোড়া দেখছি। ভাত আর করবেটাকে? শোনো কথা একবার, ভাত বসিয়ে এসেছি গো, আর 2 ফুট হলেই নামিয়ে দেবো। এই শোনো না, একটু ধরো না গো, নীলুকে একটু ধরো, আমি জলটা তুলে নিয়ে আসি চট করে। একটু ধরো। যাবো, আমি যাবো। নীলু অমন করে না শোনা, লক্ষ্মী ভাই আমার। যাও তো বাবা, যাও দাদাবাবুর কাছে যাও। যাও 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 তো দেখি, দাদাবাবুর কাছে যাও। কি মুশকিল, যেখান থেকে নিয়ে এসেছিলে সেখানেই রেখে দাও না। ধরো না, আমি তাই রাখি গে। যাবো। ছেলেটা এত দুষ্টু হয়েছে না, কি বলবো। খালি দুষ্টুমি, খালি দুষ্টুমি না, খালি দুষ্টুমি। চলো শিগগির। একটা কালো কুলো খ্যাংড়া কাঠি আলুর দমের মধ্যে যে এত কি আছে কে জানে বাবু। যদি কাচ্চারা করে। কথাটা জয়গোপাল কিছু ভুল বলেনি। ছেলেটার রং শ্যাম বর্ণ, শরীরটা ডিগডিগে রোগা, কিন্তু মাথাটা তার বেজায় বড়। রূপ বা লাবণ্য বলে কিছুই নেই, আর থাকলেও তাতে জয়গোপালের যে বিশেষ স্নেহ জাগত এমনটাও নয়। রাতে শোয়ার সময় ভাইকে পাশে নিয়েই শোয় শশী। জয়গোপাল কোনো দিন তার স্ত্রীর কোনো কাজে বাধা দেয় না বটে, তবে কোনো কারণে ঘুমের মধ্যে নীলমণি যদি কেঁদে ওঠে তাহলে সে এক মহা ঝঞ্ঝাট হয়ে দাঁড়ায়। কি হলো? হ্যাঁ, কি হলো? কি হয়েছে শোনা? কি হয়েছে? কি হয়েছে? ঘুমো 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 ভাই আমার, ঘুমো। চুপ 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 চুপ, কাঁদে না কাঁদে না, চুপ চুপ চুপ। দিদি, এই তো আচ্ছা জ্বালা হয়েছে। রাতে যে একটু ঘুমোবো তার উপায় নেই। মানে কোনো মানুষ থাকে নাকি? আচ্ছা তুমি শো না, তুমি শো, তোমাকে উঠতে হবে না, আমি ওকে নিয়ে যাচ্ছি। কাঁদে না কাঁদে না, চুপ চুপ চুপ। তুমি ঘুমোবে না? এই তো ওকে ঘুম পাড়িয়েই আসছে। চ বাবা, চ চ চ। এই তো আমি, এই তো। কি হয়েছে শোনা, কি হয়েছে? ভয় করছে? হ্যাঁ, ভয় করছে। ও কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না। এই তো, চ। জয়গোপাল যে নীলমণিকে বিশেষ পছন্দ করে না, আর নীলমণিও যে জয়গোপালের থেকে একটু গুটিয়েই থাকে, সে কথাটা এবার শশীকলা খুব ভালোই বুঝতে পেরেছে। তার ছেলেরা দোষ করলে নীলমণিকে শাসন করে জয়গোপাল। শাসনটা অনেক সময় মাত্রা ছাড়াও হয়ে যায় বৈকি। তাই স্বামীর বিরাগ দৃষ্টি থেকে ছোট্ট ভাইটাকে প্রাণপণে আড়াল করে রাখতেই চেষ্টা করে শশীকলা। আয় তো ভাই, তুই আমার কাছে আয়, আয়। কেন ওদের সঙ্গে ঝগড়া করতে যাস তুই? হ্যাঁ, তোকে বারণ করেছি না আমি? আমি কিন্তু বলিনি দিদি, ওলাই তো আমাকে মারলো। নিজের বুকের মধ্যে স্নেহের ছায়ায় নীলমণিকে ঢেকে রাখে তার দিদি।
জয়গোপালের সামনে আজকাল আর নীলমণিকে সে নিয়েও আসে না। জয়গোপাল যেহেতু তাকে দেখতে পারে না, তাই এই অসহায় অবোধ ছেলেটার ওপর মাতৃসমা দিদির স্নেহটা একটু বেশি বাঁধ ভাঙা হয়ে ওঠে আজকাল। তাতে অবশ্য জয়গোপালের বিরক্তি থাকলেও আপত্তি নেই। ছেলেটাকে চোখে না দেখলেই সে ভালো থাকে। অসুস্থ কালীপ্রসন্নবাবু মারা যাবার পর দেখতে দেখতে একটা বছর কেটে গেল। বিষয় সম্পত্তির দেখভাল করতে করতে জয়গোপালেরও আজকাল আর বিশেষ ফুরসত থাকে না। সকাল থেকে উঠে কখনো মুনিশ খাটাতে যায়, তো কখনো হাটের দরদস্তুর খোঁজ করতে যায়। সে ফেরে একেবারে দুপুর পার করে। দেখতে দেখতে 6 বছরে পা দিল নীলমণিও। তার অসুস্থ লিকলিকে চেহারাটা দেখে ডাক্তারের দল যতই ভয় দেখাক না কেন, দিদির যত্ন তাকে অকালে ঝরে যেতে দেয়নি। যদিও এই বয়সেও ঠিক করে কথা বলতে শেখেনি সে। তার কথাবার্তা একটু জড়ানো, হাঁটা চলাটাও স্বাভাবিক নয়। এমনকি ওইটুকু ছেলের মুখে কোনো স্ফূর্তিও নেই। বয়সের চেয়ে তার মুখটা যেন একটু বেশিই থমথমে, যেন তার বেশি বয়সের বাবা মায়ের সমস্ত চিন্তা তার মুখেও এসে বর্তেছে। আজ ভাইফোঁটা। যথারীতি সকাল থেকেই জয়গোপাল তার তাগাদায় বেরিয়ে পড়েছে। আর শশীকলা আশ মিটিয়ে নতুন ধুতি, শাল আর পাঞ্জাবিতে নিজের ছোট্ট ভাইটাকে সাজিয়ে আসনে বসিয়ে আদর করে তার কপালে ফোঁটা দেবার আয়োজন করল। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা। ভাইকে ফোঁটা। হ্যাঁ 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 বাবা, খাও খাও, সব মিষ্টি তোমার বাবা, সব মিষ্টি তোমার। এসো এসো, আমি খাইয়ে দিই, এসো এদিকে এসো। ঢং দেখে আর পারি না বাবা। গোপনে ভাইয়ের সর্বনাশ করে আবার তাকে ভাই ফোঁটা দিতে বসেছে, দিদি বটে। কি বলছো কি তারা? মুখে মুখে তর্ক করি না বলে যা খুশি তাই বলবে নাকি তুমি? ওমা মা গো, এ আবার কি নাটক গো? ভেবেছো আমরা কানা বুঝি? কেউ কিছু জানতে পারবে না না? শোনো, যা বলবে সামনাসামনি বলো। এমন ঘুরিয়ে পেঁচিয়ে ঝগড়া করছো কেন? কেন কেন কেন? কর্তা গিন্নিতে তো পরামর্শ করে ভাইটাকে পথে বসাচ্ছ, সে খবর আমরা রাখি না ভেবেছো না? কি? আমি আমি আমার আমার ভাইকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা নাবালক ভাইটার সব সম্পত্তি নিলামে তুলেছ যে, জানো না বুঝি? নিলামে তুলেছি? কি? খাজনার দায় নিলাম হয়ে গেছে গো, আবার নেকা সাজছে দেখো। তা কে কিনেছে তাও বোধহয় জানো না বুঝি? কে কে শুনি? তোমার স্বামীর পিস্তুত ভাই বেনামে সব কিনে নিল যে, কাগজ দেখোনি? এত বড় মিথ্যে! যারা এসব রটাচ্ছে তাদের মুখে কুষ্ঠ হবে, কুষ্ঠ। এই আমি বলে দিলাম, শেষ হয়ে যাবে তারা, শেষ হয়ে যাবে। এত বড় মিথ্যে কথা, এত বড় মিথ্যে কথা। তা তুমি যতই সাবমনি করো না কেন, সত্যিটা তো আর মিথ্যে হয়ে যাবে না বাপু। খাওয়াও খাওয়াও, যত পারো এই অভাগাটাকে মিষ্টি খাওয়াও। ঘোর কলিয়ার কাকে যে বলে। গ্রামের মেয়ে তারা বরাবরই চাঁচা ছোলা ভাষায় কথা বলে, কিন্তু এটা কি বলে গেল আজ সে? নীলমণির কপালে সদ্য দেওয়া ভাইফোঁটার চন্দনের টিপটা তখনও জল জল করছে। সেদিকে তাকিয়ে শশীর চোখটা জ্বালা করে উঠল। তাড়াতাড়ি আঁচল দিয়ে চোখটা আড়াল করল শশী। তুমি কাঁদছো দিদি? আমাকে মিথ্যে দেবেন না? দেব তো, দেব ভাই, দেব তো। তোকে আমি না দিলে কে দেবে সোনা? এই যে হা করো তো, লক্ষ্মী মালিক আমার, হা কর তো সোনা, হা কর। মিষ্টির থালা থেকে একে একে সব কটা মিষ্টি নীলমণিকে খাইয়ে দিল শশীকলা। অভাগা ছেলেটা আজ সত্যি খুব আনন্দ পেয়েছে। খুশিতে তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছে। মিষ্টির থালাটা শেষ করে নাচতে নাচতে মাঠে চলে গেল নীলমণি। ভাইয়ের দিকে তাকিয়ে গুম হয়ে বসে রইল শশীকলা। আজ আর সে রান্নাঘরেও যেতে পারল না। দেখতে দেখতে বেলা গড়িয়ে
দুপুর পেরিয়ে গেল, জয়গোপাল বাড়িও ফিরে এলো। কই গো, তেলটা দাও দেখি, যাই দুটো ডুব দিয়ে আসে। উফ, আজ যা ধকল গেছে, বাপরে বাপ। মোহরিগুলো হয়েছে তেমন। বলে কি, কই গো, তেলটা দিলে না? নীলুর জমিতে খাজনা বাকি ছিল, তুমি জানতে না? এই কথা কে বললে? ওই রায়দের বাড়ির ছোট বউ তারা। হ্যাঁ, ওর তো সব দিকেই নজর। বলে কিনা আমরা দুজনে সর করে নাকি আমার ভাইটাকে পথে বসিয়েছি। কপাল খারাপ থাকলে এই হয়। তাহলে আর কি বলবো, কথাটা সত্যি? উপেনকে তো চেনো, আমার পিস্তুত ভাই। আসলে ওর উপরেই জমিপত্তর দেখাশোনার ভার দিয়েছিলাম, আর সেই কিনা আমাকে ডোবালো। কি কি বলছো কি তুমি? কি আর বলবো, খাজনা বাকি ফেলে হাসিলপুর মহলটা গোপনে নিজের নামে কিনে নিয়েছে উপেন। আর এসব কথা আমি জানতেও পারিনি। কিনে নিয়েছে? হ্যাঁ, তুমি নালিশ করবে না? হ্যাঁ, তুমি নালিশ করবে না? আরে, নিজের ভাইয়ের বিরুদ্ধে কি আর থানা পুলিশ করা যায়? ভাই, কোনো লাভ হবে না। ভাইটা মাঝে পড়ে টাকাগুলো গচ্ছা যাবে। দাও দেখি, তেলটা দাও দাও। আর একটাও কথা বলতে পারল না শশী। জয়গোপালের কথা বিশ্বাস করা তার কর্তব্য ঠিকই, স্ত্রীর ধর্মও বটে, কিন্তু স্বামীর কথাটা আজ সে কিছুতেই বিশ্বাস করতে পারল না। যে সংসারকে নিজের পরম আশ্রয় বলে মনে করেছিল শশী, সেই সুখের সংসারটাই আজ হঠাৎ তার সামনে একটা নিষ্ঠুর ফাঁদ হয়ে দাঁড়ালো। এই ফাঁদটা চারদিক থেকে তাদের দুই ভাই বোনকে যেন গিলে নিতে আসছে। সে একা স্ত্রী লোক, এই অসহায় ভাইটাকে সে কেমন করে রক্ষা করবে? এই চিন্তাটা তার মনের ভেতরটাকে তোলপাড় করতে লাগলো, কিন্তু সে ভেবে কোনো কুল কিনারা পেল না। শশীকলা যত ভাবতে লাগলো ততই ভয়ে ঘেন্নায় কুঁকড়ে যেতে লাগলো সে। দুর্বল ভাইটার ওপর তার স্নেহটাই শুধু বাড়তে লাগলো। তাকে বাঁচানোর মতো কোনো উপায় খুঁজে পেল না শশীকলা। রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে পড়ার পর দাওয়ায় বসে বসে একলা একলা আকাশ পাতাল ভাবতে থাকে সে। লাট সাহেবকে একটা চিঠি লিখবো। হ্যাঁ, কিন্তু চিঠিটা তার কাছে পৌঁছে দেবে কে? পৌঁছে দেবে? আচ্ছা, মহারানী তো মেয়ে। হ্যাঁ, তিনি নিশ্চয়ই আমার কষ্টটা বুঝতে পারবেন। নিশ্চয়ই বুঝতে পারবেন। বার্ষিক 758 টাকা মুনাফার হাসিলপুর মহলের জমিটার কথা মহারানী ভিক্টোরিয়াকে কি করে জানানো যায়? তার নানান অদ্ভুত আর অসম্ভব উপায়ের কথা ভাবতে ভাবতে সেই দাওয়াতে বসেই একটা খুঁটির গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল শশী। ভোরের আলো এসে পড়ার সঙ্গে সঙ্গে তার ঘুম ভাঙল বটে, কিন্তু উপায়টা কিছুতেই ভেবে পায়নি সে। এই গ্রামে তাকে সাহায্য করতে পারে এমন কোনো পরিজনও নেই। ভাবতে ভাবতে তার মাথা ঘুরতে লাগলো, তবু কোনো রাস্তা দেখতে পেল না শশী। তবে তার বিপদ যে একটা নয় সে কথাটা বেশ ভালো করেই বুঝতে পারল সে। পরের দিন সকাল থেকেই জ্বরে পড়েছে নীলমণি। গ্রাম দেশে জ্বরজারি নিয়ে কারোর তেমন গা থাকে না, শশীরও ছিল না, কিন্তু সাধারণ জলপটি দেওয়া আর দুধ সাগু পথ্যের পরও ভাইয়ের জ্বর কমার যখন কোনো লক্ষণই দেখা গেল না, তখন সে আবারও নতুন করে নিজেকে অসহায় বোধ করল। এদিকে হুহু করে বেড়েই চলল জ্বর। সন্ধ্যের দিকে নীলমণি অজ্ঞান হয়ে গেল। গ্রামের মতিলাল ডাক্তারকে ডেকে নিয়ে এলো জয়গোপাল। কই 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 কোথায় রুগী কই? এই তো ও, এই ছেলেটা? এ তো বাচ্চা ছেলে। গাগঞ্জে ছোটদের জ্বর জারি হবে না? শুধু জ্বর তো নয় ডাক্তারবাবু, আমার ভাইটা যে বিকারের ঘরে ভুল বকছে।
দেখুন দেখুন, আপনি দেখুন, গা একেবারে আগুন হয়ে আছে। কিছু একটা করুন আপনি। আহ, না 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 না, ও কিছু নয় মা। এই যে আমি ওষুধ লিখে দিয়ে যাচ্ছি। এই যে 2 দাগ করে 2 দিন খাইয়ে দিও। আচ্ছা। নাইতে খেতে ঠিক হয়ে যাবে, তুমি দেখো, অত চিন্তা করার কিচ্ছু নেই। আচ্ছা, হ্যাঁ, তাহলে আজ আমি চলি, আমাকে খবরটা দিও। হ্যাঁ, আবার এখন গোসাই বাড়িতে ছুটতে হবে। খসখস করে দুটো ওষুধ লিখে দিয়ে ভিজিট নিয়ে মতিলাল ডাক্তার বেরিয়ে গেল। গ্রামের ডাক্তারের এই নিদান শশীর কিন্তু কিছুতেই মনোপুত হলো না। ডাক্তার চলে যেতেই জয়গোপালের সামনে গিয়ে দাঁড়ালো সে। শোনো না, শহর থেকে একজন ভালো ডাক্তার নিয়ে শোনা গো। কেন? মতিলাল ডাক্তার আবার খারাপ কিসে হলো? গ্রামে যার যা হচ্ছে এই ডাক্তারই তো সব সামলাচ্ছে। দেখলে তো, ছেলেটাকে ভালো করে পরীক্ষাই করলো না বলে ঘন ঘন মূর্ছা যাচ্ছে আমার ভাই। আর ডাক্তার বলে কিনা নাইতে খেতে ঠিক হয়ে যাবে। বললেই হলো। তুমি একটু দেখো না গো, শহর থেকে ওষুধ তো দিয়েছে। ওই ওষুধে ছাই হবে। এই এই আমার মাথার দিব্যি রইল। তুমি শহর থেকে ডাক্তার আনাও, তুমি শহর থেকে ডাক্তার আনাও লক্ষ্মীটি। আচ্ছা আচ্ছা, আমি দেখছি, দাঁড়াও। ডাক্তার কি আর বললেই আসবে? আচ্ছা বেশ, হ্যাঁ ঠিক আছে, দেখি আমি কি করতে পারি। একটু চেষ্টা করো না। তুমি এত উতলা হয়েও না তো, আমি কালকেই শহরে লোক পাঠাচ্ছি। আরও একটা দিন কেটে গেল। দিদির আঁচল আর কিছুতেই ছাড়ে না নীলমণি। যতক্ষণ হুঁশে থাকে দিদিকে আঁকড়ে ধরে থাকে সে। পাছে দিদি তাকে ফাঁকি দিয়ে চলে যায়, এই ভয় এক মুহূর্ত তাকে চোখ ছাড়াও করে না ছেলেটা। কিন্তু শহরের ডাক্তার ডাকিয়ে আনার মতো লোক আর জোগাড় করে উঠতে পারল না জয়গোপাল। অবশেষে দুপুরের দিকে সে নিজেই রওনা দিল। সন্ধেবেলা বাড়ি ফিরতেই স্বামীর কাছে ছুটতে গেল শশীকলা। কই গো, ডাক্তার পেলে? হ্যাঁ, ডাক্তার পেলে? না, সে ডাক্তার অনেক দূরে কোথাও কলে গেছে। এতক্ষণ বসে থেকেও তার পাত্তা পেলাম না। তাহলে কি হবে? ছেলেটার তো জ্বর কমছে না গো। আরে মতিলাল ডাক্তারের ওষুধটা কয়েকদিন খাইয়ে যাও না, তারপর দেখো কি হয়। ওহো, শোনো, আমি আসলে কাল সকালে বেরোবো। শহরে মোকদ্দমা আছে, 2-3 দিন পরে ফিরবো। ভাইয়ের যদি জ্বরটা বাড়ে তখন? আরে চিন্তা করো না, মতিলালকে বলে যাচ্ছি, ও রোজ এসে একবার করে দেখে যাবে, তাহলেই হবে তো? হবে। যেদিন জয়গোপাল চলে গেল সেই রাতেই ঘুমের ঘোরে প্রলাপ বকতে শুরু করল নীলমণি। সারা রাত ভাইয়ের পাশে জেগে বসে রইল শশীকলা। ভয়ে আর ভাবনায় কাঠ হয়ে গেছে সে। পরদিন সকাল হতেই মুখুজ্জে গিন্নির জিম্মায় নিজের ছেলেদের রেখে অসুস্থ ভাইকে নিয়ে শশীকলা সোজা নৌকোয় উঠে বসল। যেমন করেই হোক শহরের ডাক্তারের কাছে তাকে পৌঁছতেই হবে। এর আগে অবশ্য 2-1 বার জয়গোপালের সঙ্গে ডাক্তারবাবুর বাড়িতে গেছে শশী, তবে দূরের কল সেরে সেই ডাক্তার কি বাড়িতে ফিরেছেন? ভাবনাটা যে এলো না এমনটা নয়, কিন্তু আজ আর অত শত ভেবে সময় নষ্ট করার মতো সময় তার হাতে নেই। অসুস্থ নীলমণিকে বুকে জড়িয়ে শহরের রাজপথে এসে দাঁড়ালো শশীকলা। ভাঙা ঘাট থেকে সোজা রাস্তাটা ডাইনে ঘুরলেই 2 বাড়ি ছেড়ে 3 নম্বর বাড়িটাই ডাক্তার সেনের বাড়ি। সকাল 8টা নাগাদ সেই বাড়ির দারোয়ানের সামনে এসে দাঁড়ালো শশী। এই বাড়িটাই তো। কাকে চান মাঝি? ডাক্তারবাবু ফিরেছেন? আমার এই ছোট ভাইটার বড্ড অসুখ গো দাদা। ফিরবেন আবার কোত্থেকে? উনি তো বাড়িতেই আছেন, কিন্তু এত সকালে। তাই দোহাই দারোয়ান দাদা, ডাক্তারবাবুকে একটিবার খবর দিন না। অনেক দূর থেকে এসেছি, অনেক দূর থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, আমি একটু কথা বলে দেখি। হ্যাঁ, আপনি যাইয়ে মত। আচ্ছা আচ্ছা। দিদি, জল খাবো। এই যে শোনা, আর একটু শোনা, এক্ষুনি ডাক্তারবাবু ডাকবেন, সেখানে গিয়ে জল দেবো তোমাকে, ঠিক আছে? আর একটু বাবা, আর একটু। মাঝি, আপনি ভিতরে গিয়ে বসুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
দারোয়ানের দেখানো পথ ধরে ভেতরের দিকে এগিয়ে চলল শশী। বাড়ির ভেতরে ঢুকে বাঁদিকে গিয়েই ডাক্তারবাবুর চেম্বার। দরজার সামনে একটা ভারী পর্দা ফেলা আছে। পর্দা সরিয়ে নীলমণির হাত ধরে ভেতরে এসে বসল সে। ডাক্তারবাবুর কত ভিজিট, ওষুধের দাম কত, এসব কিচ্ছু জানে না শশী। হাতের সামনে যে কটা টাকা আর গয়না পেয়েছে সে সবগুলো একটা লাল শালুতে বেঁধে নিয়ে চলে এসেছে সে। কিন্তু এর থেকে বেশি টাকার যদি দরকার পড়ে, এই শহরে তো কাউকে চেনে না সে। ডাক্তারের চেম্বারে বসে মনে মনে এমন ৭-৫ ভাবতে ভাবতেই দরজার বাইরে চটির আওয়াজ পেল শশী। ভাইটাকে কোলের কাছে টেনে নিয়ে আরও একটু জড়সড় হয়ে বসল সে। পর্দা সরিয়ে ডাক্তার সেন ঘরে এসে দাঁড়ালেন। কই কি হয়েছে দেখি। এই যে ডাক্তারবাবু, গত ৩-৪ দিন ধরে ভাইয়ের জ্বরটা কিছুতেই কমছে না। বিকারের ঘরে ভুল বকছে, একটু দেখুন না। তা এতদিন ধরে বাড়িতে ফেলে রেখেছেন কেন? আরো আগে নিয়ে আসতে পারেননি? আগে ডাক্তারবাবু, আপনি দূরে কোথায় কলে কি? না না, আমি দূরে টুরে কোথাও যাই না, কাছে পিঠে যাই, ঘন্টা ২-১-এর মধ্যে চলে আসি। সে কি, কলে যাননি? তাহলে দেখি একটু একটু জোরে জোরে শ্বাস নাও তো বাবা, আর একটু। হ্যাঁ, এই তো এই তো। জ্বরটা তো ভালোই বাঁধিয়েছে দেখছি। ডাক্তারবাবু, আমার ভাইটা ভালো হয়ে যাবে তো ডাক্তারবাবু? চেষ্টা করে দেখি, তবে একটু সময় লাগবে। তা আপনি থাকেন কোথায়? আগে নদীর ওপারে। নদীর ওপারে? তাহলে তো মহা মুশকিল। রোগী নিয়ে এতবার আসা যাওয়া এ তো করা যাবে না। ওর গায়ে জলো বাতাস লাগলে জ্বরটা বাড়তে পারে। আচ্ছা, তাহলে সেই তো কথা। আচ্ছা, একটা কাজ করতে পারবেন? কি বলুন বলুন। এখানে কাছাকাছি কোথাও কটা দিন থাকতে পারবেন? পারবো ডাক্তারবাবু, পারবো, কিন্তু কোথায় থাকবো? আমি তো আসলে মানে কাউকে চিনি না। সে আমি ব্যবস্থা করে দিচ্ছি, আমার সঙ্গে চলুন। আসুন আসুন। ভজহরি, ভজহরি। যাই বাবু। আগে বাবু বলুন। আরে, ও পাড়ার ওই রামচরণ বাবু আছেন না, ওর বাড়িতে এদের নিয়ে যাও। বলবে আমি পাঠিয়েছি, কেমন? একতলার ঘরটায় যেন থাকতে দেন। যাও যাও যাও, গিয়ে বলো। আচ্ছা, যে আগে। ও ভালো কথা, ভালো কথা। শোনো, ওই মানদাকে বলে দিও দুবেলা যেন ওদের একটু দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা, বলবো বাবু। আসুন আসুন মাঝি, আপনাকে আমি সঙ্গে করে নিয়ে যাই। আসুন আসুন। ভজহরির সঙ্গে যান। একা মহিলা, বাইরে কোথাও যেতে হবে না, ওর সঙ্গে যান। একবার করে গিয়ে আমি না হয় রোগী দেখে আসব। ভিজিট দিলেই হবে, বাড়তি কিছু লাগবে না। যান, ওর সাথে যান। আপনি সত্যি দেবতা ডাক্তারবাবু। আপনাকে আপনাকে যে কি বলে। আরে ঠিক আছে ঠিক আছে, ও পরে হবে। ছেলেটা তো সুস্থ হোক আগে, নাকি? যাও 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 মা, যাও। রামচরণ ভট্টাচার্যের বাড়ির একতলার ঘরটা ফাঁকাই ছিল। নীলমণিকে নিয়ে সেই ঘরেই এসে উঠল শশী। থাকার মতো যা কিছু সরঞ্জাম দরকার ভজহরি সে সমস্ত কিছুর ব্যবস্থা করে দিল। কিন্তু একটা দিন যেতে না যেতেই সেই ঘরের দরজায় মূর্তিমান অঘটনের মতো এসে হাজির হলো জয় গোপাল। ও তুমি? এই যে, কাকে বলে এখানে এসেছো তুমি? হ্যাঁ, ঘরের বউ এমন হুটহাট করে বেরিয়ে পড়তে লজ্জা করে না? ঘরের বউ ঘরে বসে থাকলে ছেলেটা মরে যেত। ডাক্তারবাবু তো কোথাও যাননি। তুমি মিথ্যে বলেছিলে না আমাকে? ও, আমাকে মিথ্যেবাদী প্রমাণ করা হচ্ছে? এত দূর সাহস বেড়ে গেছে তোমার, দেখাচ্ছি মজা। চলো ঘরে, চলো একটাবার। আমাকে কেটে ফেললেও এখন আমি ঘরে যাব না। কি? তোমরা সবাই মিলে আমার ভাইটাকে মেরে ফেলতে চাও। আমি ছাড়া ওকে কে রক্ষা করবে? ওকে রক্ষা করার কেউ নেই, কেউ নেই।
কি এত বড় কথা? তাহলে এখানেই পড়ে থাকো, তোমাকে আর আমার ঘরে ফিরতে হবে না। পড়ে থাকো এখানে। কি বললে? তোমার ঘর? হ্যাঁ, তোমার ঘর? ও ঘর আমার ভাইয়ের। তুমি ওই ঘরে থাকো, বুঝেছ? আচ্ছা, দেখা যাবে কার ঘরে কে থাকে। আর তুমি এখন যাবে না তো? এর ফল কিন্তু তোমাকে ভুগতে হবে, আমি বলে দিলাম। জয়গোপাল বেরিয়ে গেল ঘর থেকে। ভাইয়ের জন্য শশীকলা যে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে সে কথাটা আর গ্রামে চাপা রইল না। পাড়া প্রতিবেশী সকলের মুখে মুখে শশীকলার নামে সমালোচনার আর শেষ রইল না। মুখুজ্জেগিন্নি নিজে উদ্যোগ নিয়ে সত্যি মিথ্যে মিশিয়ে কত কি যে বলে বেড়াতে লাগলো, স্বয়ং জয়গোপালও তার সবটা বিশ্বাস করে উঠতে পারল না। আর বলো কেন বাচ্চা, ছেলেগুলোকে টানতে টানতে আমার কাছে ফেলেই আর কোনো দিকে দেখলে না গা, সোজা হনহনিয়ে চলে গেল। পেছন থেকে কতবার ডাকলুম। তবে আর বলি কি, যেই তুমি চলে গেছো অমনি সে বেটি। আচ্ছা আচ্ছা, ডাক্তারের কাছেই গেছে তো নাকি আবার? হ্যাঁ, ডাক্তার দেখাতেই গেছে আর কি। তা অমলদের একবার ডেকে দিন না, নিয়ে যাই। হ্যাঁ 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 বাবা, এই যে আমি ডেকে দিই। ও অমল, এইদিকে তোর বাবা এসেছে, আয় রে। তা হ্যাঁ গেছে আমায়, স্বামীর সাথে ঝগড়া কার না হয় বলো দিকি, এ তো আমাদেরই তো। তা বলে কি আর ঘর ছেড়ে চলে গেছি বলো? টাকা পয়সা আর সামান্য যা গয়নাগাটি নিয়ে এসেছিল শশীকলা, ভাইকে সুস্থ করতে সেসবই জলের মতো খরচা করে ফেলল সে। ডাক্তার সেন সত্যিই ধন্বন্তরী। তাঁর চিকিৎসায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলো নীলমণি। তবে আরও কয়েকটা দিন শহরে রেখে কয়েকটা পরীক্ষা নিরীক্ষা করতে চান ডাক্তারবাবু, কিন্তু তার জন্য তো টাকার দরকার। আর শশীর হাত এখন একেবারে খালি। ভাঙা ঘাটে গিয়ে গ্রামের রতন মাঝিকে দিয়ে দাড়ি গ্রামে চিঠি পাঠালো শশী। এই গ্রামে তার বাবার একটা বড় জমি আছে, সে জমিটাও নীলমণির নামেই করে দিয়েছেন কালীপ্রসন্নবাবু। কিছু না হোক এই জমি থেকে বছরে অন্তত 1000 টাকা আয় তো হবেই। সেই জমির দেখাশোনা করেন প্রাণধন সরখেল। নিশ্চয়ই কিছু একটা করবে। কালীপ্রসন্নবাবুর বন্ধু তিনি। কিছু টাকা চেয়ে প্রাণধন কাকার কাছেই চিঠি পাঠালো শশী। কিন্তু পরের দিন রতন মাঝি যে ফিরতি চিঠি তাকে এনে দিল, সেই চিঠি পড়ে তার পায়ের নিচের মাটিটা যেন দুফাঁক হয়ে গেল। কি? প্রাণধনবাবু লিখেছেন যে দাড়িগ্রামের জমিদারের সঙ্গে যোগসাজশ করে জমিটা এখন নিজের নামে করে নিয়েছে জয়গোপাল। সেখানে এখন নীলমণির কোনো অধিকারই নেই। সেই ডিক্রিটা বার করতেই কিছুদিন আগে শহরে এসেছিল জয়গোপাল। প্রাণধন কাকার চিঠিটা পড়ে শশীকলার মাথায় এবার আকাশ ভেঙে পড়ল। এদিকে একটু সুস্থ হতেই নিজের বাড়িতে ফেরার জন্য অস্থির হয়ে উঠল নীলমণিও। ও দিদি, বাড়ি চলো না। ও দিদি, আমি বাড়ি যাব। ও দিদি, চলো না। কোথায় যাব রে ভাই, কোথায় যাব? আমাদের তো আর কোনো বাড়ি নেই, আর কোনো বাড়ি নেই। না না, আছে তো, ওই যে নদীর ধারে, ওখানে অমল আছে, বিমল আছে, আমি ওদের সঙ্গে খেলবো। ও দিদি, ও দিদি, চলো না। ও বাড়িতে ওরা তোকে ঢুকতে দেবে না রে ভাই, ওরা তোকে ঢুকতে দেবে না। তোর থেকে ওরা যে সব কেড়ে নিয়েছে রে, সব কেড়ে নিয়েছে, সব। ডাক্তার সেন মানুষটার মধ্যে দয়া মায়া আছে। শহরের অন্য ডাক্তারদের মতো তিনি হৃদয়হীন নন। মোক্ষদার মুখে মুখে শশীকলার বাড়ির কথাটা
ডাক্তার সেনের কানে গিয়ে পৌঁছল। শশীকে ডেকে তার কাছ থেকে সবটা শুনে বেশ ভাবনায় পড়লেন ডাক্তারবাবু। সত্যি তো আমার জন্যে আপনি এমন একটা বিচ্ছিরি বিপদে পড়লেন মা। আমি না বললে তো আপনি এখানে থাকতেনই না। কি বলি, আমি না থাকলে আমার ভাইটাও যে বাঁচতো না ডাক্তারবাবু। কিন্তু এখন কি করবেন সেটা কিছু ভেবেছেন? মানে এখানে আপনার নিজের বলতেও তো আর কেউ নেই। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার ভাইকে ওরা পথে বসাতে চাইছে ডাক্তারবাবু। যেভাবে পারি আমার ভাইকে বাঁচাতেই হবে। আমি ছাড়া যে ওর আর কেউ নেই ডাক্তারবাবু, কিছু একটা করুন না। বুঝলাম। একটা কাজ করতে পারি, ডেপুটি ম্যাজিস্ট্রেট তারিণী সরকার আমার বিশেষ পরিচিত, বুঝলেন মা। তার সঙ্গে কি আপনি একবার দেখা করবেন? ম্যাজিস্ট্রেট সাহেব? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ম্যাজিস্ট্রেট সাহেবের সাথে কথা বলার মতো বুদ্ধি শুদ্ধি তো আমার নেই ডাক্তারবাবু। তাহলে মানে দেখুন, কথা তো আপনাকেই বলতে হবে, আমি আপনাদের কেউ নই। আমি শুধু যোগাযোগটা করিয়ে দিচ্ছি, বাকিটা কিন্তু আপনাকেই সামলাতে হবে। আচ্ছা, তাই হবে, আপনি যোগাযোগটা করিয়ে দিন। ডাক্তার সেনের স্ত্রীর সঙ্গে ডেপুটি ম্যাজিস্ট্রেট তারিণীবাবুর স্ত্রীর বেশ একটু ভাবসাব ছিল, আর সেই সুবাদেই নীলমণিকে নিয়ে তারিণীবাবুর অন্দরমহলে এসে হাজির হল শশীকলা। স্ত্রীর কাছ থেকে সবটা শুনে ডেপুটি ম্যাজিস্ট্রেট একটু বিরক্ত হলেন বইকি। ভদ্রঘরের বউ তার স্বামীর সঙ্গে এমন প্রকাশ্য বিবাদে নেমেছে, এ ঘটনা তো আর কোনো পুরুষ মানুষেরই সহ্য হয় না। ডেপুটি ম্যাজিস্ট্রেট তো পুরুষ মানুষ, তার উপর জয়গোপালের পুরনো পরিচিত তিনি। শহরে যা মামলা মোকদ্দমা করতে আসে জয়গোপাল, এই তারিণীবাবুই তার আইনি পরামর্শ দিয়ে থাকেন তাকে। তাই নিজের মক্কেলের বিরোধিতা কিছুতেই করতে পারলেন না তারিণী সরকার। মিথ্যে আশ্বাসে ভুলিয়ে ভালিয়ে শশী আর নীলমণিকে তাঁর স্ত্রীর কাছে রেখে দিয়ে জয়গোপালকে খবর পাঠালেন তিনি। দাড়িগ্রামে তখন খাজনার তদবির করতে গিয়েছিল জয়গোপাল। ডেপুটি সাহেবের চিঠি পেয়ে পত্রপাঠ শহরে চলে এলো জয়গোপাল। ছি 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 ছি, ভদ্রঘরের বউ এ কাজ করতে লজ্জা করে না তোমার? বউ না, হ্যাঁ বউ, আর একটা অসহায় শিশুর ক্ষতি করতে তোমার লজ্জা করলো না? আর একটাও কথা শুনতে চাই না আমি। লোক হাসানো অনেক হয়েছে, এবার সোজা নৌকায় ওঠো। ওঠো, ছাড়ো, উঠছি। চলো। তোবার বেড়েছ তুমি। এবার আর শশীকলার কোনো ওজোর আপত্তি টিকল না। স্ত্রী আর শ্যালককে জোর করে নৌকোয় তুলে নিয়ে বাড়ি ফিরে এলো জয়গোপাল। নীলমণি অবশ্য তার ক্ষুদে ভাগ্নেদের পেয়ে খুব খুশি হল। দিন রাত খেলে বেড়াতে লাগলো সে। কিন্তু তার অসহায় ভাইয়ের এই নিশ্চিন্ত মুখখানা দেখে মনে মনে আরো বিদীর্ণ হয়ে যেতে লাগলো শশীকলা। জয়গোপাল মানুষটা তার স্ত্রীর সঙ্গে বিশেষ ঝগড়াঝাটি করে না ঠিকই, তবে আজকাল শশীকে বেশ চোখে চোখে রাখে জয়গোপাল। আর শশীকলা নীলমণিকে চোখ ছাড়া করতে চায় না। আপাত শান্ত সংসারে ভেতরে ভেতরে সন্দেহের বিষ বাষ্প ঘনিয়ে ওঠে। দেখতে দেখতে শীতকাল এসে পড়ল। এ তল্লাটের নিয়ম হল যে শীতকালে ম্যাজিস্ট্রেট সাহেব গোটা মফস্বল এলাকা ঘুরে বেড়ান। আর ঘুরে বেড়ানোটা অবশ্য উপলক্ষ। আসল বিষয়টা হল কোথায় ভালো শিকার পাওয়া যাবে তা খুঁজে বেড়ান তিনি। এবছরও তার ব্যতিক্রম হয়নি। নদীর ধারে ঘুরতে ঘুরতে মাঝি মাল্লাদের কাছে জিজ্ঞাসা করে শেষ পর্যন্ত শশীকলাদের গ্রামেই এসে পড়লেন তিনি। এই গ্রামে ভালো ফরেস্ট আছে কি? কে আগে হুজুর, আপনি কি 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 চাইছেন কি? ফরেস্ট মানে বন জঙ্গল, ওকে, যেখানে অ্যানিমালস থাকে। আমি
শিকার করিতে চাই। বুঝেছি বুঝেছি বুঝেছি, আপনি বন জঙ্গল খুঁজছেন তাই তো সাহেব? হ্যাঁ, আরে গাগঞ্জে কি বনের অভাব আছে? বাদা বন, কচু বন সব এখানে পাবেন, কি চাই আপনার বলুন। ওয়াও, তাহলে আমি শিকার করিতে পারিবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার তাবু ফেলিবার মতো কোনো জায়গা দেখাইতে পারো? ইনাম মিলিবে। একদম একদম, কেন পারবো না। সেই গ্রামেই তাঁবু ফেললেন ম্যাজিস্ট্রেট সাহেব। শীতের সারা দিন জুড়ে মিঠে রোদ্দুর গায়ে মেখে গোটা গ্রামে টহল দিয়ে বেড়ান তিনি। কাঁধে একটা বন্দুক নিয়ে মাঝে মধ্যে শিকার টিকারের চেষ্টা করেন বটে, তবে এই গ্রামে শিকার করার মতো বিশেষ কিছু নেই। তবু এই গ্রামটা তার ভালো লেগে গেল। শীতের একটা মাস এই গ্রামেই থাকবেন বলে ঠিক করলেন ম্যাজিস্ট্রেট সাহেব। রোজ সকাল হলেই বন্দুক কাঁধে করে বেরিয়ে পড়েন সাহেব। তারপর টোটো করে ইচ্ছে মতো টহল দিয়ে বেড়ান। সেদিনও খেলার মাঠের দিক থেকে ফিরছিলেন সাহেব, আর উল্টো দিক থেকে পাঠশালা ফেরত ছেলের দল হৈ হৈ করে আসছিল। আচমকা রাস্তার মধ্যে লালবুকো সাহেবকে দেখতে পেয়ে ছেলেরা যেদিকে পারল হুড়মুড় করে দৌড় দিল। গেল না শুধু একজন, সে শশীকলার ভাই নীলমণি। এমনিতেই গম্ভীর প্রকৃতির ছেলে সে। চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মন দিয়ে সাহেবকে দেখতে লাগলো নীলমণি। এই যে লিটল বয়, তুমি পাঠশালায় পড়িয়া থাকো? হ্যাঁ, পড়ি। ভেরি গুড। তো কি পড়ো তুমি? বই পড়ি। ইন্টারেস্টিং। কি বই পড়ো তুমি? অ, আ, ক, খ। গুড বাই। আমাকে দেখাইতে পারো? সাহেবকে যে ঠিক কি দেখাতে হবে সে কথাটা অবশ্য বুঝতে পারল না নীলমণি। তাই কিছুক্ষণ সাহেবের দিকে হাঁ করে তাকিয়ে থেকে তারপর ধীরে ধীরে চলে গেল সে। নাইস বয়। পাঠশালা থেকে ফেরার পথে যে অদ্ভুত অভিজ্ঞতাটা হলো, সেই অভিজ্ঞতাটার কথাই তাড়িয়ে তাড়িয়ে দিদিকে এসে বলল নীলমণি। হাত পা নেড়ে তার মতো করে যেটুকু পারল সবটুকু কথা দিদিকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করল নীলমণি। কিন্তু তার দিদি কিছুটা বুঝলো আর কিছুটা বুঝলো না। তবে তার ভাইকে এই প্রথম এমন উৎফুল্ল দেখে অকারণেই শশীকলার দু চোখ দিয়ে জল পড়তে লাগলো। কোথায় যেন আশার একটা সূক্ষ্ম রেখা ফুটে উঠল। এখন আর শশীর মুখে কোনো দুশ্চিন্তা বা দুর্ভাবনার ছাপ নেই। পরম নিশ্চিন্তে ঘরের কাজ সারতে লাগলো সে। আচ্ছা নীলু, বন্দুক টন্দুক রাখ এবার বাবা। আয় আয়, খেয়ে নিবি, আয়, বেলা গড়িয়ে গেল যে। আয় 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 আয়, খাবি, আয় খাবি। হাই ডুডু 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 ডুডু। হয়েছে হয়েছে, খাবি, আয়। সাহেবের বন্ধু। গুদুম। বেলা গড়িয়ে দুপুর হয় হয়। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে চাপকান প্যান্টুলুন পরে সাহেবের মোসাহেব সেজে জয়গোপাল সেই ম্যাজিস্ট্রেটের তাঁবুর সামনে এসে হাজির হলো। তাঁবুর বাইরে খোলা ছায়ায় টেবিলের সামনে একটা চেয়ারে তখন বসেছিলেন ম্যাজিস্ট্রেট সাহেব। তার সামনে দাঁড়িয়ে সেলাম ঠুকল জয়গোপাল। সেলাম হুজুর। এসো বাবু, এসো। খবর সব ভালো তো? হুজুরের দয়ায় কোনো গোলমাল নেই সাহেব। ও বেশ বেশ। ওই টুলে বৈঠো বাবু। আমি শুনিয়াছি এই গ্রামে নাকি কি একটা অসুখ আসিয়াছে। তুমি কি এ বিষয়ে কিছু জানো বাবু? ওলা ওঠা এসেছে বাবু, তবে হুজুরের কোনো চিন্তা নেই। দরকার হলে শহরের সবচেয়ে ভালো ডাক্তারকে আমি চিনি, কোনো অসুবিধে হবে না সাহেব। অতি উত্তম। সাহেব যে তাকে টুলে বসিয়ে এত খোশগল্প করছেন, জয়গোপালের এই সৌভাগ্যটা যদি সে একবার গ্রামের মুখুজ্জে বা নন্দীদের দেখাতে পারত, তাহলে তার 16 কলা পূর্ণ হতো একেবারে। সাহেবের সঙ্গে কথা বলতে বলতে সেই ইচ্ছেটাই পূরণ হবার আশায়
জয়গোপালের চোখ চারিদিকে ঘুরে বেড়ায়। একজনও যদি কেউ না দেখে তাহলে তার এই সৌভাগ্য আর সম্মানের কথাটা গায়ে চাউর হবে কি করে? এদিক ওদিক তাকাতে তাকাতে জয়গোপাল দেখল নীলমণি আসছে, কিন্তু নীলমণি এখানে কেন সেটা সে কিছুতেই বুঝে উঠতে পারল না। সাহেবকে দিয়ে জমি জায়গা সংক্রান্ত কয়েকটা ফন্দি সে যে পাশ করিয়ে নেবে ভেবেছিল, সে বুঝল যে এই অসময়ে নীলমণি এখানে আসায় তার এই ইচ্ছেটা অপূর্ণই থেকে যাবে। ভুরু কুঁচকে এই কথাটা ভাবতে ভাবতেই নীলমণির সঙ্গে সে শশীকলাকেও দেখতে পেল। চিবুক অবধি ঘোমটা ঢেকে শশীকলা এসে দাঁড়ালো সেখানে। নমস্কার সাহেব। আপনি আমাকে কি কিছু বলিবেন? এই ছেলেটিকে তো আমি আজই দেখেছি। এই ছেলেটিকে নিয়েই আপনাকে কিছু বলার আছে সাহেব। ছেলেটির বড় বিপদ সাহেব। আপনি টেন্টের ভিতরে গিয়া বসিতে পারেন। না সাহেব, যা বলার আমি এখানেই বলবো। ওকে, আপনার আর্জিটা কি শুনি। সাহেব সাহেব, এই ছেলেটি আমার ভাই সাহেব। আমি ছাড়া এর নিজের বলতে আর কেউ নেই। এই এই ছোট ছেলেটার সমস্ত জমি জায়গা কেড়ে নিয়ে একে পথে বসাতে চাইছে। My God! কে এই চেষ্টা করিতেছে? যিনি করছেন তিনি আপনার সামনেই বসে আছেন সাহেব। আমার স্বামী। মিথ্যে কথা সাহেব, একদম বিশ্বাস করবেন না এই কথাটা। তুমি উঠে দাঁড়াও। হুজুর, হ্যাঁ, আপনি এই বিষয়ে কোনো প্রমাণ দেখাইতে পারিবেন? পারবো হুজুর, পারবো। শহরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেবও জানেন, সবটা জানেন, উনি সবটা জানেন। তাই নাকি? I see. আপনি কিছু মাত্র ভাবিবেন না, ওকে? যা করার আমি দেখিতেছি। ছেলেটিকে নিয়ে আপনি বাড়ি যান, আর আপনার কোনো ভয় নাই, ওকে? না না না, আমার কোনো ভয় নেই সাহেব, কিন্তু ভাইকে আমি নিয়ে যেতে পারবো না। যতদিন না ও নিজের বাড়ি ফিরে পাচ্ছে ততদিন ও এখানেই থাকুক। এখানেই ওকে রেখে দিন, নইলে যে ও মরে যাবে সাহেব, নইলে ও মরে যাবে। আপনি তাহলেই? আমি আমার স্বামীর ঘরে ফিরে যাচ্ছি হুজুর। এই বালকটি এখানে থাকিবে তো? থাকবে হুজুর, থাকবে। ওকে। আমি ওকে অনেক বুঝিয়ে এনেছি হুজুর, অনেক বুঝিয়ে এনেছি। শুধু একটা অনুরোধ হুজুর, একটা অনুরোধ। দয়া করে ওকে বকবেন না। ওকে কখনো বকিনি তো। ওকে বকলে আমার খুব কষ্ট হয়। ওর চোখের জল আমি দেখতে। হুজুর, অসহায় দিদির এই অনুরোধটা আপনি দয়া করে রাখবেন হুজুর। ওকে বকবেন না, আমার ভাইটাকে বকবেন না হুজুর। চোখের জলে তখন আর কিচ্ছু দেখতে পাচ্ছে না শশীকলা। তার সামনে সবটুকু ঝাপসা হয়ে গেছে। হাত জোড় করে কোনো রকমে সাহেবকে নমস্কার করে ঘোমটাটা আরও একটু নামিয়ে নিয়ে দ্রুত পায়ে ফিরে গেল সে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব নীলমণিও কিচ্ছু বুঝতে পারল না। তার দিদি যে কি বলে গেল কথাগুলো ভালো করে বুঝতেও পারল না সে। শুধু এটুকু সে জানে যে এই সাহেবের কাছে বন্দুক চালানোটা শিখে নিতে পারলেই গ্রামে তার খুব নাম ছড়িয়ে পড়বে, সকলে তাকে দেখতে আসবে। দিদি নিজে তাকে বলেছে। ছোট ছেলেটা তাই ফ্যাল করে সাহেবের বন্দুকটার দিকে চেয়ে রইল।
কিন্তু দিদি চোখের আড়াল হতেই ডাক ছেড়ে কাঁদতে শুরু করল নীলমণি। দিদি গো, ও দিদি, আমাকে নিয়ে যাও দিদি, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও দিদি, ও দিদি, দিদি। ভাইয়ের কান্নার আওয়াজ যাতে কানে না যায় তাই পা চালিয়ে একরকম ছুটে চলল শশীকলা। ঘরে ফিরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে মুখে আঁচল গুঁজে বোবা কান্নায় ভেঙে পড়ল সে। সদরে তখন ঘা দিয়ে যাচ্ছে জয়গোপাল। সেই আওয়াজ বোধহয় তার কানেও যাচ্ছে না। 2-3 দিন এভাবেই কেটে গেল। জয়গোপাল আজকাল আর বেরোয় না। সাহেবের ভয় কিনা অবশ্য জানা নেই, তবে সারাটা দিন গুম হয়ে বাড়িতেই বসে থাকে সে। শশীকলাকেও আর বাইরে খুব একটা দেখা যায় না। সেই যে এসে বাড়িতে ঢুকেছে সে, তারপর একবারের জন্য ঘাটেও যায়নি শশীকলা। 3 পরে একদিন সকালে ম্লান মুখে মুখুজ্জেগিন্নির সামনে এসে দাঁড়ালো জয়গোপাল। মাসিমা, মাসিমা বাড়ি আছেন নাকি? ও মা, জামাই যে, এসো এসো বাবা এসো। তা এত ভোরবেলা? আসলে একটা কথা বলতে এলাম। হ্যাঁ বলো বলো। কাল রাতে শশী চলে গেছে। কি কি বলছো কি জামাই? হ্যাঁ, ওলা ওঠা জানেনি তো, একবার যাকে ধরে আর। উমা, সে কি কাণ্ড গো! একটিবার চোখের দেখাও দেখতে পেলুম না। না, আসলে ডাকার মতো সময়, মানে এই অবস্থায় এত রাতে যা করার আমি করে এসেছি। তুমি তুমি করে এসেছো মানে দাহ কাজ? হ্যাঁ, ওই আর কি, রাতেই সব সেরে এলাম। শুধু খবরটা দিতে একবার সাহেবের কাছেও যেতে হবে। ছেলেগুলোকে নিয়ে যে কি করি। মাসিমা, চলি আমি। হ্যাঁ। মাথা নিচু করে ক্লান্ত পায়ে ম্যাজিস্ট্রেটের তাঁবুর দিকে গেল জয়গোপাল। পুজোর ফুল তুলছিলেন মুখুজ্জেগিন্নি। তার হাত থেকে ফুলের সাজিটা পড়ে গেল মাটিতে। জয়গোপালের মিলিয়ে যাওয়া শরীরটার দিকে একদৃষ্টে চেয়ে রইলেন তিনি। একে একে গোটা গ্রাম তার পাশে এসে জড়ো হলো। বেলা বাড়তেই ম্যাজিস্ট্রেটের তাঁবুর কাছে এসে প্রায় গোটা গ্রাম দাঁড়ালো। তবে ম্যাজিস্ট্রেটের পাশে বসে আয়েশ করে দামি চায়ের কাপে জয়গোপালকে চা খেতে দেখে কেউ আর কিচ্ছু বলতে পারল না। গ্রামের সব থেকে মুখহরা তারা কিছু একটা বলতে চেয়েছিল বটে, তবে বাকিরা তাকে টেনে নিয়ে আবার যে যার ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে দিল। নীলমণিকে অবশ্য এরপরে আর সেই গ্রামে কখনো দেখা যায়নি। শোনা যায় শরীর সারাতে তাকে শহরের সেই ডাক্তারের বাড়িতে নাকি পাঠানো হয়েছে। বেশ হয়েছে গোছের সায় দেওয়া ছাড়া আর কেউ কোনো উচ্চবাচ্যও করতে পারেনি। কারণ জয়গোপালের কাছে অনেকেরই বেশ কিছু খাজনা বাকি পড়ে আছে যে। দিদি আর মায়ের মধ্যে আসলে যে একটা সরু সুতোর তফাৎ। শুধুমাত্র খুনসুটি আর আদরের সম্পর্কটাই কখন যে বাৎসল্যে বদলে যায় তা বোধহয় দিদিরাই শুধু বোঝে। আর তাই কে ভাই আর কে সন্তান তার কোনো তফাৎ করা যায় না। এই দিদি গল্পটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আর হ্যাঁ, বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প দিদি। আজকের প্রশ্ন, শশীর মৃত্যুর খবরটা প্রথম কাকে দিল জয়গোপাল? গত সপ্তাহের মেঘনাদ বধ কাব্য দ্বিতীয় পর্বের প্রশ্ন ছিল, লক্ষণের প্রাণ বাঁচানোর ওষুধ কে বলে দিলেন? সঠিক উত্তর দশরথ।
প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন দেবব্রত শিকদার, সুলতান আহমেদ, প্রশান্ত শেঠ, সফররাজ, ধ্রুব মল্লিক, সুমনা রায়, সুভদ্রা মালি, সর্বাণী মণ্ডল, সায়ন ভট্টাচার্য ও লীলাবতী মণ্ডল। শুনতে থাকুন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট।